দেখো সকালে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরের দেখো বাসনগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, যে তারপরে আমি ফুলগুলো তুলবো। আর গাছে আজ অনেকগুলোই ফুল ফুটেছে। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন। আজ বছরের শেষ দিনটা সারা বছর অনেক আনন্দ, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক এনজয় করে কাটিয়েছি। আবার একটা বছর শেষ করে আবার একটা নতুন বছরের কাল থেকে শুরু হবে। এই নতুন বছরটা যেন সবার ভালো কাটে, সবাই যেন আনন্দ খুশিতে মেতে ওঠে। আর আমার গাছে আজ কত ফুল ফুটেছে দেখেছো, একদম লাল জবায় ভরে গেছে। মনে হচ্ছে যেন ছাদের মধ্যে আমার মা তারা বিরাজ করছে। যেন যখন লাল জবাগুলোর দিকে তাকাই মনে হয় যেন মানে মায়ের মুখটাই যেন দেখতে পাই, এটাই আমার মনে হয়। আর তোমরা বিশ্বাস করো, জবা ফুল আমার এমন দিন নাই যে ফোটে না, মানে একটা হলেও মায়ের জন্য ফুটবে। হ্যাঁ, আমি মানে এইটাই আশ্চর্য হয়ে যায় যে এত মানে বৃষ্টি হয়, এত ঠান্ডা থাকে, এত মানে রোদ ওঠে, মানে কী বলবো, গরম থাকে, তার মধ্যেও দেখো মানে একটা না একটা জবা ফুল ফুটবে। আর এটা যেটা তুললাম কী বলো তো, এটা হচ্ছে এক পাটি স্থলপদ্ম, জানো তো। আর এই তোমার লক্ষ্মী জবাগুলো আজকে অনেকগুলো ফুটেছে দেখো। আর গাছে এত কুঁড়ি এসছে তোমাদের কি বলবো, কিন্তু তার মধ্যেও জানো তো একটু একটু মনে হচ্ছে সাদা সাদা পোকা ধরেছে। এত ওষুধে স্প্রে করছি কিন্তু পোকাটা মানে যাচ্ছে না। আর কি বলো তো, ওকে জলের ফোর্স দিয়ে না গাছগুলোকে ধোয়াতে হবে, তাহলে যদি পোকাটা কেটে যায় তা যাবে। এবারে কি বলো তো, সকালবেলায় এই মানে তাড়াহুড়োর মধ্যে পুজো টুজো করে নিচে গিয়ে রায়ের স্কুলের মানে রান্না করতে হয়, ভাত এইসব টিফিন এইসব করতে হয়। তো যে সকালে না, যদি খুব সকালে উঠি সেদিন এসে গাছগুলো স্প্রে করি, মানে জল দিই। আর যেদিন একটু বেলা হয়ে যায় সেদিন আর আমি দিতে পারি না। বেলায় হাজব্যান্ড এসে বেলায় দেয়। বেলা দেখো আমার গোপুসোনারা ঘুমাচ্ছে, ওদিকে না আমি হাততালি দিয়ে ঘন্টা বাজিয়ে তুলে নেবো। তুলে নিয়ে দেখো একদম স্নান করতে আজকে গাছে একটা তোমার এই গাঁদা ফুল ফুটেছিলো, তুলে নিয়ে এলাম, দিয়ে কুচিয়ে দিয়ে এইভাবে পুজো করতে আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় ফুলের মধ্যে রেখে তোমার একটু সুগন্ধি দিয়ে জল দিয়ে মানে স্নান করাতে গোপুসোনাদের ভীষণ ভীষণ ভালো লাগে। তার সাথে আমি ওদের মানে সুরভিকেও স্নান করিয়ে দিলাম দেখো। দিয়ে তারপরে দেখো আমি ওদিকে নতুন মানে ফ্রেশ জামা কাপড় পরিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি, আর দুলছে ওদের সুরভিকেও ওদের সামনে দিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আমার ভিডিওটা আজ ঠাকুরঘর থেকে শুরু করছি। তোমরা সব ভালো আছো তো? আমি তো খুব 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 ভালো আছি। আর ভালো থাকবো না বলো? এত সুন্দর ওয়েদার, মায়ের সামনে বসে আছি, ভালো তো থাকতেই হবে বলো। সব সময় কেন বলবো তোমাদেরকে আমি খারাপ আছি খারাপ আছি, আর খারাপ থাকলেও বলতে নেই সবসময় খারাপ আছি। ভালো মন্দ খারাপ এইসব নিয়েই তো জীবন বলো। হ্যাঁ, এইসব মানে তিনটে জিনিস না থাকলে তুমি খারাপ যদি না থাকলে ভালো বুঝতে পারবে না, ভালো যদি না থাকলে খারাপ বুঝতে পারবে না। তাহলে এগুলো তো থাকতেই হবে। ঠিক আছে, ওইসব কথা ছাড়ো। আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন তো তোমাদের বলেছি যে আমি খুব সকাল সকাল ঘুম থেকে 5:30টায় উঠছি, উঠে একটু এক্সারসাইজ করছি। এক্সারসাইজ করে আমি ঠাকুর ঘর এখন রাত্রিরে আর কিছু করি না। আগে রাত্রে বাসন ধুয়ে রাখতাম, এখন আর রাত্রে করি না। যে তারপরে তোমার ঠাকুর ঘরে বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে ছাদ পরিষ্কার করে এসব করে তারপরে নিচে গিয়ে স্নান করে একটু লেবুর জল খাই। লেবুর জল খেয়ে তারপরে ঠাকুর ঘরে আসি, এসে ফুল টুল তুলে দিয়ে তারপরে পুজো করি। আর এখন আবার আমার মানে পিছনে রুটিনে ফিরে গেছি। মানে হাজব্যান্ড রিটায়ার হয়েছে 5 বছর হয়ে গেল। তা 5 বছর আগে আবার ফিরে যাচ্ছি, কারণ হাজব্যান্ড এরকম অফিস যেত, ও 9:40 ঘর থেকে বেরোতো আমার হাজব্যান্ড। মানে বর্ধমানে কাছে 15 মিনিটের রাস্তা। আমি সেই সকাল 6টায় উঠে রান্না করতাম, রান্না টিফিন সব কিছু মানে করতাম। আবার আমার রায় স্কুলে ভর্তি হয়েছে, মানে পড়ছে। রায় তখন ডে হয়ে গেছে না, রায় 5-এ উঠেছে। ওই জন্য আবার আমি সকালবেলায় উঠে রায়ের টিফিন, তারপরে রায় সেরকম কিছু তরকারি খায় না। রায় ওই সিদ্ধ ভাত খায়, আলু সিদ্ধ, ঘি ভাত, একটু ডাল সিদ্ধ এইসব খায়। ও কিন্তু কোনো মাংস ডিম কিছু খেতে চায় না। হ্যাঁ, ছুটির দিনে থাকলে তোর মা জোর করে খাওয়াবে। আর ওকে মানে পরোটা, ওকে কোনো দিন লুচি, কোনো দিন চাউমিন, কোনো দিন ম্যাগি এইসব করে ওকে টিফিন দেওয়া হচ্ছে। কারণ একটু ভারী টিফিন না দিলে না, ও সেই যাচ্ছে তোমার 11টায়, আর আসছে সে 4:30 ছুটি হচ্ছে, আসছে 5টায় বাড়ি আসছে। তাহলে ওকে তো একটু ভারী টিফিন দিতেই হবে বলো। আর ও তো যেন খাওয়াই নাই না, ওকে যদি কেউ সারাদিন না খেতে দেয় ও তাতেই থেকে যাবে।
পরে যখন শরীর খারাপ হয় না ওর তখন খুব কষ্ট হয়, খালি বমি করবে জানো তো। ওই জন্য আমি ওর মাকে বলেছি ওকে টিফিনটা অন্তত ভারী দিবি, ভাত যা খেয়ে যায় যাবে। যাই হোক চলো, অনেক বেলা হয়ে গেছে, আর আজকে উঠতে বেলা হয়নি, কিন্তু আজকে একটু কাজকর্ম সারতে সারতে একটু বেলা হয়ে গেছে, প্রায় 7:30 প্রায় বাজতে যাচ্ছে। চলো আমি আর বেশি বক বক তোমাদের সঙ্গে করবো না, আমার পুজো হয়ে গেছে। আমার বপুসোনারাও এখন সকাল সকাল স্নান করছে, পুজো করছে, স্নান করছে, মানে খাবার দিচ্ছি খাচ্ছে। ওদের আর খাবার খেয়েছে একটু ফল একটু মিষ্টি এইসব আর কি। চলো তাহলে এবারে তোমার নিচে যাই, না নিচে না গেলে রান্নাটা করতেও দেরি হয়ে যাবে, আর মনে হচ্ছে বড় মেয়ে উঠেছে। আর হাজবেন্ড আবার আজকে বাজার গেছে বলছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আছে, কিন্তু কোনো সবজি নাই। ওই জন্য একটু সবজি মাছ সব আনতে গেছে, জানি না কি আনবে। আমাকে ফোন করে বললো যে দেশি চিংড়ি মাছ পাচ্ছি নেবো। আমার তো দেশি চিংড়ি মাছ খুব ফেভারিট। একদিন দেশি চিংড়ি মাছটা কী করে রান্না করছি তোমাদের পুরোটাই দেখাবো। ছানা দিয়ে করি, ভীষণ ভালো লাগে, ভীষণ। আমার আর অন্য কিচ্ছু দিয়ে খেতে ভালো লাগে না, ওই ছানা দিয়ে চিংড়িটা যে করি না আমরা, ব্যাপক। রুটি বলো, ভাত বলো, ফ্রায়েড রাইস বলো, সবার সাথে খেতে পারবে। আর তোমার মোরলা মাছ নিয়ে আসছে, বলো ভালো মোরলা মাছ পেয়েছি নিয়ে যাবো। আর তাহলে তাই নিয়ে এসো, দেখা যাক কী নিয়ে আসে। আমি ভাতটা ততক্ষণ বসাই গা, চা খাইনি এখনও, লেবু জলটা খেয়ে এসেছি। চলো দেখো আমার পুজো হয়ে গেছে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। মায়ের পায়ে জবা দেখো লাল টকটক করছে, মায়ের চরণ দোকানে দেখেছো কত সুন্দর। আজকে অনেক, তার মধ্যে অনেক ফুল ফুটেছে। এটা হচ্ছে তারা জবা, মেয়ের জন্য রেখেছি। আর কালকা দেখো গাঁদা ফুল ফুটেছিল দুটো। আর দেখো আমার গোপুসোনা দেখে অনেক ড্রেস তৈরি করেছি, তোমাদের দেখাবো গোপুসোনার জন্য কত ড্রেস তৈরি করেছি। আর এটা হচ্ছে স্থলপদ্ম এক পাটি, দেখেছো? এটা সাদা তো পরে লাল হয়ে যাবে। দেখো চলো আমার পুজো হয়ে গেছে, আমি এবার নিচে যাবো। দেখো কর্তামশাই মাছ নিয়ে চলে এসছে, তোমাদের বললাম না যে আজকে আমাকে বললো যে মোরলা মাছ পাচ্ছি ভালো, নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ নিয়ে এসো। আর দেখো টাটকা একদম মোরলা মাছটা এনেছে। ওর সাথে আবার কি এনেছে তোমাদের দেখায়, একদম একদম লাফাচ্ছে জানো তো। চিংড়ি মাছটা একদম মনে হচ্ছে যেন সে পুকুর থেকেই ধরে নিয়ে এসছে, কীরকম লাফাচ্ছে দেখো একবার। আমার তো ভয় পাচ্ছি যেন, এত লাফাচ্ছে দেখো। আর এই মাছটা এত ভালো, তোমাদের কি বলবো, চিংড়ি মাছটা খুব ভালো। আর এরকম চিংড়ি মাছ খেতে আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে জানো তো। আমার চিংড়ি মাছ আনলেই ওর কথা বেশি মনে পড়ে, যে ও চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে না, মানে চিংড়ি মাছ শুনলেই যেন মানে পাগল হয়ে যায়। যে তারপরে দেখো হাজব্যান্ডের জন্য একটু ভেন্ডির তরকারি করে দিচ্ছি, ভেন্ডির তরকারি আর রুটি খাবে। আর তোমার তারপরে আমি যে বাজার নিয়ে এসেছি, তোমাদের বাজারটা পুরো আজকে আর দেখাতে পারিনি। শাক নিয়ে এসছে, পটল ভেন্ডি দুরকম মাছ এসব নিয়ে এসেছে। চলো তাহলে শাকটা ভালো করে বেছে কেটে নিই গা। শাকটা কিন্তু ফ্রেশ খুব জানো তো, একটা কিচ্ছু নাই, একটা দুটো ধরো হয়তো থাকে তোমার ওই ঘাস থাকে তো, কিন্তু আজকে শাকটায় দেখছি একটাও ঘাস নাই। আর এই মোটা গোড়া গোড়া পাড়া এগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো আমি পরে জানো তো একটু চচ্চড়ি করে খাবো। এতে দারুণ চচ্চড়ি হয়, খেতে এত ভালো লাগে। যেদিন রান্না করব সেদিন তোমাদেরকে দেখাবো, দেখবে। আর ওই একটা দুটো পাকা পাতা বা ঘাস রয়েছে, সেইগুলো আমি কেটে নিয়ে আমি তোমার শাকটা ছোট ছোট করে কেটে নেবো। আর শাক জানো তো আমার ছুরিতে কাটতে বেশি ভালো লাগে। ছুরিতে কাটলে কী হবে তো, শাকটা খুব ছোট্ট ছোট্ট করে কাটা যায়, কিন্তু বঁটিতে কাটলে জানো তো মানে কাটতে মানে বড় বড় করে কাটা হয়ে যায়, ছোট ছোট করে আমি কাটতে পারি না। আমি ওই জন্যই বেশিরভাগ সবজি সব ছুরিতেই কাটি। যেটা দেখি যে না ছুরিতে কাটা যাচ্ছে না, যেমন ধরো এঁচোড়টা মানে খোসাটা ছাড়ানো যায় না, এঁচোড়ের যে খোসাটা ওটা আমি বটিতে কাটি। এবারে পেঁপেটাও দেখবে তুমি অনেক সময় কাটা যায় না, কিন্তু বেশিরভাগ আমি পিলার দিই ওটা ছাড়িয়ে নিই। চলো আমি শাকটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে তোমার দেখো পটলটাও আমি এগুলো কেটে ছিলে নিচ্ছি। আমি পিলারই সব কিছু করি, যেন অনেকে আবার বলে যে পিলারে পটল ছুলে পটলের অনেকটা কেটে চলে যায় শক্তটা, তাহলে বটিতে ছোলাই ভালো। কিন্তু না, আমি এগুলো আলগা আলগা করে ছুলি জানো তো। আলগা আলগা করে ছুললে কী বলা হয় বলো তো, মোটা মোটা করে খোলাটা ছাড়ানো যায় না। দেখবে একটু মানে প্রেশারটা কম দেবে, একটু আলগা আলগা করে ছুললে পটলটা ভালো ছোলা যায়। আজকে তাহলে কী রান্না করবো চলো তোমাদেরকে দেখা গেছে। শাকটা তো অলরেডি কাটা হয়ে গেছে, এবার পটলটাকে তোমার ছাড়িয়ে নিলাম, কেটে নেবো। আর আমি কী করি বলো তো, এখন আমি সবজিগুলো এখন তাড়াতাড়ি কেটে নিই। সবজিগুলো যদি তাড়াতাড়ি কেটে নিই না, তাহলে তোরা রান্নাটা করতেও সুবিধা হয়। আজকে তোমার রান্না করব পটল চিংড়ি। হাজব্যান্ডের ইচ্ছা গেছে যে আজকে আমি পটল চিংড়ি খাবো। আমি বললাম আজকে পটল চিংড়ি মাছগুলো করবো না, বললো না আজকে পটল চিংড়ি করো। আর আমি সত্যি কথা বলছি, আমি পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি। ওই জন্য দুটো পটল আমি এরকম লম্বালম্বি কেটে নিলাম, আর বাকিগুলো তোমার মানে
এরকম আমার আর তরকারি পটল আবার খুব একটা খেতে ভালো লাগে না, ওই অল্প করে করব, মেয়ে আর ওর বাপি খাবে, আমি পটল চিংড়ি খাবো, কিন্তু আমি পটল খুব একটা ওই চিংড়ি মাছের পটলটা আমি খুব একটা ভালোবাসি না। তাহলে চলো এইভাবে আমি পটলগুলো কেটে নিলাম, কেটে নিয়ে পটল তো ধুয়েই কেটেছি, আর ধোয়ার দরকার না। আর এই ধারে দেখো টিফিন রেডি হয়ে গেছে, চলো হাজব্যান্ডকে টিফিনটাও দিয়ে দিলাম, দিয়ে রান্না চাপিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তবে রায় তো আর পটল চিংড়ি খাবে না, রায়ের জন্য শুধু ভাত, আলু সিদ্ধ, একটু পোস্ত ভাজা এইসব দিয়ে খাবে। যদি ভেন্ডি খায় একটু ভেন্ডি ভেজে দেবো, এইসব করে দেবো ওকে। আর দেখো আমি এর মধ্যে শাকটাও বসিয়ে দিচ্ছি, রসুনটা থেতো করে নিলাম। আর শাকের মানে কি বলো তো, আমি কলমি শাকে একটু রসুন দিই, কিন্তু পুনকার শাক এসব রান্না করলে আমি রসুন দিই না। হ্যাঁ, পুনকার শাকে আমি সবসময় একটু পোস্ত আর কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়ে ওটা আমি রান্না করি। আর সকাল থেকে দেখো, যদি সকাল সকাল এই গরমের দিনে রান্নাটা হয়ে যায় না, মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে গেল। আগে তোমাদেরকে বলতে, শীতকালের দিনে দেখো বেলা করে রান্না করলে খুব ভালো লাগে, কারণ খাবারটা তখন কি বলো তো গরম গরম খেতে ইচ্ছা করে। কিন্তু দেখবে তুমি গরমকালে খাবার গরম না হলেও একটু ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হয় না, কিন্তু ভাতটা গরম খেতে মানে ভালো লাগে। আমি এখন ভাত করে নিই তো, দিয়ে বা ভাতটা ধরো ঠান্ডা হয়ে যায়, তখন কি করি, আমার মানে খেয়ে যায়, আমরা যখন খাই তখন প্রায় 1:30 এরকম বাজে, তখন আমি আবার ভাতটা আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিই। আর তোমরা দেখো মাছটা কত ভালো, দেখো কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিনা লাল হয়ে যাচ্ছে, দেখো চো, একদম পুকুরের মাছ এটা, জানো তো, এটা কোনো নদীর না, কোনো গুনে না। দেখো তোমরা একটু ফলো করো, আস্তে আস্তে মাছটা কীরকম লাল হচ্ছে, দেখো একদম লাল হয়ে, এইটাই হচ্ছে পুকুরের মাছ বা দেশি মাছের, এটাই হচ্ছে। আগে আমার মানে কি বলবো তোমাদের, একদিন আমি গল্প করবো এই চিংড়ি মাছ নিয়ে, কারণ এখন গল্প করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি চিংড়ি মাছ খেতে বরাবরই খুব ভালোবাসি। আমার ঘরেতে একটা আমাদের কাজ করতো আমার বাপের বাড়িতে, আমি বৌদি বলতাম, সেই বৌদি আমাকে প্রতিদিন একটা পুকুর থেকে না 1 মুঠো করে চিংড়ি মাছ ধরে এনে দিত। মানে জলটা যখন গরম হয় না পুকুরে, তখন জানো তো চিংড়ি মাছগুলো ধারে ধারে চলে আসে, তখন যদি একটা ছোট জাল দিয়ে ধরে না, তা 1 গাদা করে চিংড়ি মাছ পড়ে। আর এরকম বড় বড় নয়, ছোট্ট ছোট্ট একদম, দিয়ে চিংড়ি মাছগুলো নিয়ে এসে বেছে আমাকে দিয়ে যেত, মা রান্না করে দিত। আর দেখো আমার স্কুল চলে গেলো, দেখলে তো, তোমাদেরকে আর দেখাতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর এধারে দেখো পটলগুলো ভাজা হয়ে গেল, চিংড়ি মাছটাও ভেজে নিলাম, এরপর আলুটা ভেজে নেবো। আর পটল চিংড়িটা কীভাবে রান্না করছি দেখো। আর আমি মশলা দেবো তোমার আদা, তবে আমি পেঁয়াজ রসুন দেবো না পটল চিংড়িতে, আমি দেবো আদা, টমেটো, অল্প জিরে, আর দেবো তোমার 4-5টা কাজু, এইটাই আমি আজকে মশলা করব। সেই মশলাটা দিয়ে আমি আজকে পটল চিংড়িটা রান্না করব। আর সাথে তো দই আছে, কাসুরি মেথি আছে, ঘি আছে, গরম মশলা আছে, এগুলো তো দেবই। আলুটা দেখলে ভালো করে ভেজে নিলাম, দিয়ে আলুটা দেখো তুলে নিচ্ছি, দিয়ে তারপরে তোমার মশলাটা দিয়ে ভালো করে ভাজবো। আর এই কড়াইটা রান্না করে এত শুকনা, তোমাদের কি বলবো, কড়াইটা মানে খুব মোটা কড়াই তো, কোনো কিছু পুড়ে যায় না, মানে ধরে যায় না, লেগে যায় না, কিচ্ছু হয় না। আর দেখো কড়াইয়ে আমি একটু ওই তেলটা দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলো খড়িয়ে নেবো। খড়িয়ে নিয়ে তারপরে তোমার মশলাটা দেবো। অল্প একটু চিনি দিলাম কালারটা হওয়ার জন্য, কারণ আমার মানে কি বলবো বলো তো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ফুরিয়ে গেছে। হাজব্যান্ডকে বলছি ভুলে যাচ্ছে, আনছে না। আমার আবার একটু তরকারি কালার না হলে না খেতে ঠিক ইচ্ছা যায় না, মনে হয় তরকারিটা বেশ লাল কালারটা হবে, দেখতে ভালো লাগবে। সেই তরকারিটা তখন দেখবে যেমনই রান্না হোক খেতে যেন মনে হয় ভালো লাগছে। আর দেখো মশলাটা আমি অনেকটাই বাটা হয়ে গেছে, অতটা দেবো না, মানে পটলের তরকারিতে জানো তো বেশি মশলা লাগে না। ওই ফুলকপির তরকারি, পটলের তরকারি, এগুলোতে দেখবে বেশি মশলা লাগে না, অল্পই মশলা লাগে। আর আমি কিভাবে রান্না করছি তোমরা দেখো, আমার পটল চিংড়িটা আজকে তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি, আমি কোনো কিছু আজকে বাদ দিচ্ছি না। তোমরা এইভাবে পটল চিংড়িটা রান্না করে, তবে কিন্তু দেশি মাছ দিয়ে রান্নাতে হবে। ওই তোমার মানে নদীর মাছ বা সেই বড় চিংড়ি এইসব দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আসবে না। এটা দেশি চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা ব্যাপক আসবে। তোমরা একদিন হলেও রান্না করে খেয়ে দেখবে। আর দেখো দইটা আমি অনেকক্ষণ বার করে রেখেছিলাম, একটু লবণ দিয়ে ফেটে রেখেছিলাম, তাও আর একবার ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে না ফেটিয়ে দিলে না দইটা তোমার কি বলবো বলো তো, সেই মানে ছানা ছানা পাড়া হয়ে যায়। আর একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমার মানে কি বলবো, মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল গরম করা আছে, গরম জল ঢেলে দেবো। দেখেছো কিরম তেল ছেড়ে গেল, মানে দই দিলেই তেলটা ছেড়ে যায় জানো তো। তারপরে দেখো একটু অল্প ঘি দিয়ে দিচ্ছি, কারণ তোমাদেরকে বললাম আমার মশলা কম দিলে কি হবে, এই সবগুলো দিলেই আলাদা একটা টেস্ট চলে আসবে তরকারি। তোমরা দেখবে এরমভাবে রান্না করে।
দেখো নতুন পটল উঠেছে, সব জিনিসই যদি একটু পাল্টে পাল্টে রান্না করা হয় না, সেই জিনিসটা দেখবে মনে হয় যেন স্বাদে দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, আর দেখো আমি কিন্তু বেশি তেল মশলা কিছুই দিইনি, দেখো অল্প তেল মশলা দিয়ে কত সুন্দর একটা টেস্টি খাবার রান্না করলাম। দেখো যে তোমরা এইভাবেই রান্না করবে। হ্যাঁ, আমি কিন্তু যে বিশাল তেল দিয়ে মশলা দিই তা নয়, আমি দেখলে তো অল্প তেল অল্প মশলা সব দিলাম। কিন্তু তোমরা কী বলো তো, দইটা দেবে, দইটা দিলে দেবে টেস্টটা মানে স্বাদে দ্বিগুণ বেড়ে যাবে, আর তোমার এত তেল বেরোবে না, মনে হবে অনেক তেল দিলাম। তাহলে দেখো আমার পটল চিংড়ি রেডি হয়ে গেল। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, টাটা।